না রিজিউম রেকর্ডিং, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন হচ্ছে, ওকে এখন রেকর্ড হচ্ছে। হচ্ছে, ঠিক আছে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো একজন প্রশ্ন করেছেন যে জোড় কলম শব্দটাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমরা জোড় কলম শব্দটা নিয়ে একটু আলোচনা করছি, তারপরে আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনায় যাব। তো জোড় কলম শব্দটা হচ্ছে একটি শব্দ তার অংশ বিশেষের সাথে অন্য শব্দের অংশ বিশেষ যোগ করে যদি নতুন একটি শব্দ তৈরি করা হয় তবে তাকে জোড় কলম শব্দ বা যোজনা শব্দ বলে, ঠিক আছে। জোড় কলম শব্দ বা যোজনা শব্দ বলে, ওকে ফাইন। যেমন দেখেন আরবি একটা শব্দ আছে মিন্নত, এটা আরবি শব্দ। আরবি মিন্নত শব্দের সাথে সংস্কৃত শব্দ বিনতি যুক্ত হয়েছে। আরবি মিন্নত শব্দের সঙ্গে যুক্ত হয়েছে কি বিনতি। এখন বিনতি যুক্ত হয়ে শেষ অংশ যোগ করে হয়েছে হচ্ছে মিনতি, মানে মিন্নত যোগ বিনতি হয়ে গেছে কি মিনতি। এরকম বাংলা হচ্ছে তফাৎ আর ইংরেজি হচ্ছে ডিফারেন্স, যোগ করে হয়ে গেছে তফারেন্স। এইরকম যতগুলো শব্দ আছে নতুন, যেমন মনে করেন ঝট যোগ তড়িৎ, এখন ঝট যোগ তড়িৎ হয়ে গেছে কি হয়ে গেছে হচ্ছে ঝটিত। তারপরে মনে করেন ধোঁয়া যোগ কুয়াশা হয়ে গেছে ধোঁয়াশা। হাঁস যোগ সজারু হয়ে গেছে হাঁসজারু। বক যোগ কচ্ছপ হয়ে গেছে বকচ্ছপ। হাতি যোগ তিমি হয়ে গেছে হাতিমি। স্নান যোগ সাঁতার হয়ে গেছে স্নাতার। সিংহ সিংহ যোগ ব্যাঘ্র হয়ে গেছে সিংহ। প্রেমিকা যোগ সেবিকা হয়ে গেছে প্রেমিকা। ঘুষ যোগ উৎসাহ ঘুৎসাহ। নিশ্চল যোগ চুপ নিশ্চুপ। দেন হচ্ছে দাঙ্গা যোগ হাঙ্গামা দাঙ্গামা। পয়োধর যোগ ভার পয়োভার, দ্যাটস ইট। এগুলো হচ্ছে জোড় কলম শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আর কোনো কোশ্চেন? আরেকটা হচ্ছে যে পনির শব্দটা সন্ধি বিচ্ছেদ আছে, এটা কি আসলে সন্ধি বিচ্ছেদ হবে নাকি প্রত্যয় সাহিত্য শব্দ? যদি হয় তাহলে কোন নিয়মে হয় তাহলে একটু বলে দেন এটাই। কি পনির? পনির হ্যাঁ, পনির পনির। পনির এটা সন্ধি বিচ্ছেদ তো হওয়ার প্রশ্নই আসে না। সন্ধি সন্ধি বিচ্ছেদ হইতে গেলে তো এটার দুইটা ওয়ার্ড লাগবে, মানে দুইটা অর্থযুক্ত ওয়ার্ড লাগবে, ভাই বুঝেন এটা নাই? আহ তিন দুই জায়গায় আসছে অলরেডি, 13 সালে, 10 সালে। 13 সালে 10 সালে আসছে, কোথায় আসছে? ভাই ওই পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 13 সাল, ওই যে আর আমি বললাম, সহকারী আমি বলি থানা শিক্ষা হয়তো অফিসার 10। হয়তো হয়তো প্রত্যয়ের কোশ্চেন সন্ধি হিসেবে আসছে, এরকম হইতে পারে, বুঝতে পারছেন? আমরা প্রত্যয়ের ওইটাই কোশ্চেন জিজ্ঞেস করছি সন্ধি যদি এটা হিসেবে, প্রত্যয় কিনা। হ্যাঁ হ্যাঁ প্রত্যয় 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 হিসেবে বসতে পারে, সন্ধি হিসেবে এটা বসবে না, সন্ধি হিসেবে এটার বিচ্ছেদ হয় না, সন্ধি হিসেবে আচ্ছা বিচ্ছেদ আচ্ছা, হয় না। এই জন্যই কনফিউজ আমি। তাহলে কি এটা পনিযোগ এর এটাই হবে? হ্যাঁ হ্যাঁ এটা হইতে পারে। এটা তো প্রত্যয়ের প্রত্যয়ের ক্ষেত্রে কি বসবে সেটা তো অভিধান দেখলে তাহলে বোঝা যাবে, বুঝতে পারছেন? এটা প্রত্যয় নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা নিয়ম টিয়ম পড়ার পরে তারপরে বলবো না। তারপরে এখানে কিছু ব্যাপার আছে, প্রত্যয়ের সবকিছু আসলে নিয়ম দেওয়া হয়ও না। যেমন শ্রদ্ধা, এটা শ্রদ্ধার প্রকৃতিপত্র হচ্ছে শ্রদ্ধ যোগ ধ যোগ অ যোগ আ। এটা বাংলাদেশের কোন টিচারের এই নিয়ম মুখস্থ করে পারবো না যে এটা কোন নিয়ম হয়েছে, হয় না। অ্যাকচুয়ালি কিছু 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 শব্দ আছে এটা আসলে আপনাকে বারবার পড়ে মেমোরাইজ করতে হবে প্রত্যয়ের ক্ষেত্রে। যাই হোক, এটা যখন প্রত্যয় নিয়ে আলোচনা করবো তখন পড়াবো আমরা। আর কোনো প্রশ্ন আছে ভাই? তাহলে সন্ধ্যের ক্লাসে না যাবো। ভাই, আর নাই, আর নাই আজকের ওকে, মতোই। ঠিক ঠিক আছে আছে, ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা অলরেডি আমি দেখতেছি দুই একজন হাত তুলে রাখছেন, বাট আমি আসলে আমি কিভাবে যে আনমিউট করব ল্যাপটপ থেকে মানে কম্পিউটার থেকে, আমি আসলে এই ব্যাপারটা একটু বুঝতেছি না। দ্যাট ইজ ওয়াই আমি কাউকে আনমিউট করতেছি না। আর হচ্ছে নাইম ভাই আপনি নিজের থেকে মিউট হয়ে যান, বিকজ আমার এখানে এই ফাংশনে আমি খুঁজতে গেলে অনেক সময় লাগবে কম্পিউটার থেকে। মোবাইল থেকে হইলে আমার সময় লাগতো না, বাট কম্পিউটার থেকে সময় লাগবে। হ্যাঁ মিউট করে ফেলেন, ওকে ফাইন। সো আমি এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিন থেকে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এন্ড কম্পিউটার স্ক্রিনে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আপনারা হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার যে টেকনিক, এই ব্যাপারটা একটু দেখতে পাচ্ছেন। তো আমি এটার ছবি অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটার ছবি অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। গত ক্লাসে আমি এটা পড়িয়েছিলামও, যে নিপাত নিষিদ্ধ স্বর সন্ধি, দেন হচ্ছে ব্যঞ্জন সন্ধির সবগুলোর নিয়ম, এই যে এগুলোর সবগুলো নিয়ম পড়িয়েছিলাম আমি আপনাদেরকে। এই যে চয় ছ থাকলে কি হবে, তিনটা নিয়ম আছে। দেন এর আগের যে নিয়মগুলো আছে এগুলো সবই আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। এই যে ডয় ড চয় চ লয় ল জয় জ পয় পয় এগুলো থাকলে কি হবে, এগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি। আহ আচ্ছা, নয়ন বলছে স্যার বাদে বাকিরা সবাই ভিডিও অফ করে দেন। হ্যাঁ বাকিরা সবাই ভিডিও অফ করে দেন। যদিও আমার ভিডিও মেবি এখন কম্পিউটার স্ক্রিনই দেখাচ্ছে, আমার ভিডিওতে মেবি আমার ভিডিও দেখা যাবে না, আমার ভিডিও কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছে জাস্ট। ওকে, তো তারপরে হচ্ছে আহ যেটা আমরা দেখবো এখন সেটা হচ্ছে আহ তারপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আর হচ্ছে এই যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন,
এটারও ছবি পাঠিয়েছিলাম, বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ নিয়মসাধিত ব্যঞ্জনটা এটাকে নিপাত নিষিদ্ধ বলা হচ্ছে না কেন, আর নিপাত নিষিদ্ধ বলা না হলে এই এই শব্দগুলোকে কেন বিশেষ নিয়মে বলা হয়, তো এটার খেয়াল করেন। বিশেষ নিয়মসাধিত ব্যঞ্জন সন্ধির মধ্যে আমরা 7টা সন্ধি পেয়ে থাকি। এই যে সংস্কৃত, সংস্কৃতি, উত্থান, উত্থাপন, সংস্কার, পরিষ্কার, পরিষ্কৃত, এই 7টা পেয়ে থাকি। এই 7টা সন্ধিকে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন বলা হয়। কেন বলা হয় খেয়াল করেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করার পরে বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধির উদাহরণ দেওয়া আছে, কিন্তু নিয়মগুলো বলা নেই। আমি নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করছি যে কেন এদেরকে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন বলা হয়। নিয়ম 1, খেয়াল করেন, উদ বা উদ উপসর্গের পরে যদি স্থা ধাতুর নিষ্পন্ন কোন শব্দ থাকে, অর্থাৎ এই যে স্থান, যেটা হচ্ছে স্থিতি বা স্থিত বা স্থাপন, এগুলো সব কি ধাতু সম্পর্কিত? স্থান ধাতু সম্পর্কিত, স্থা ধাতু সম্পর্কিত শব্দ। তো এইগুলো থাকলে উপসর্গের দ বা খণ্ডত্ব এর স্থানে ত হয় এবং স্থা ধাতুর স লোপ পায়। এখন প্রবলেমটা হচ্ছে এই যে স লোপ পায় এইটা, মানে নর্মালি আমাদের কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমরা যে নিয়মগুলো পড়েছিলাম সেখানে কি হয়, সেখানে হচ্ছে মনে করেন যে আহ এই যে খণ্ডত্ব এর পরে আবার এখানে দন্ত স আছে বা দন্ত স থ আছে, দুইটা মিলে কি হবে, দুইটা মিলে নতুন একটা স্বর হবে। কিন্তু এখানে কি হইতেছে, নতুন একটা স্বর তো হচ্ছেই, আবার এখান থেকে একটা লোপও পাচ্ছে। এই কারণে এগুলোকে বলা হয়েছে বিশেষ নিয়মে সাধিত। কথা কি ক্লিয়ার? এই যেমন দেখেন উদ্যোগ স্থান, এখন নর্মালি হলে কি তো ত বা থ এর পরে বা ত বা দ এর পরে স আছে, সুতরাং দুইটা মিলে একটা হবে। কিন্তু এখানে কি হয়েছে, মানে এই মানে ত এর পরে দন্ত স থাকার কারণে, স্থা ধাতু থাকার কারণে ত এর দ্বিতীয় উচ্চারণ তো হইছেই, আবার প্লাস এই দন্ত স লোপ পাইছে, বা আমরা বলতে পারি দন্ত সটা ত হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? যেমন উদ্যোগ স্থান উত্থান, উদ্যোগ স্থাপন উত্থাপন, উদ্যোগ স্থিত উত্থিত, এই এই শব্দগুলো হচ্ছে উদ বা উদের পরে। আর 2 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে সম ও পরি উপসর্গের পরে যদি কৃ ধাতু সম্পর্কিত শব্দ থাকে। এখন কৃ ধাতু সম্পর্কিত শব্দ কি কি আছে, যেমন কৃত, কৃতি, কার, করণ, কারক, কারিকা, ক্রিয়া, ইত্যাদি শব্দ যদি থাকে, তাহলে এই সম এর পরে যে মটা আছে এই ম স্থানে অনুস্বর হয়, আর পরি উপসর্গ ঠিক থাকে, পরি উপসর্গ ঠিক থাকে এবং ক এর সাথে দন্ত স যুক্ত হয়। আচ্ছা এখন চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন দেখেন সংযোগকৃত, এখন ক এর সাথে মানে এই যে এই ক এর সাথে, এই যে ক্রি এর যে ক, এই ক এর সাথে, যেমন দেখেন সংযোগকৃত। এখন আমরা বলছি সমের পরে ম স্থানে অনুস্বর হবে, তার মানে এই মটা হয়ে যাবে অনুস্বর, এই যে দেখেন অনুস্বর হয়ে গেছে সং। আর তারপরে কি হবে, এই ক এর সাথে দন্ত স যুক্ত হবে, অর্থাৎ পরে যে কটা থাকবে এই কয়ের সাথে দ্বন্দ্ব সুযুক্ত হয়েছে, দেখেন সংস্কৃত, মানে কয়ের সাথে দ্বন্দ্ব সুযুক্ত। আবার দেখেন সংযোগকার, এই মটা মটা হয়ে গেছে হচ্ছে অনুস্বর, হ্যাঁ মটা হয়ে গেছে অনুস্বর, তারপরে হচ্ছে ময়ের সাথে মানে পরে কয়ের সাথে কি একটা দ্বন্দ্ব সুযুক্ত হয়েছে, সংযোগকরণ, সংস্করণ, সংযোগকৃতি, সংস্কৃতি, পরিযোগকার, পরিষ্কার। এই যে দেখেন বলছিল যে সমের ক্ষেত্রে ময়ের স্থান অনুস্বর হবে, কিন্তু পরি উপসর্গের ক্ষেত্রে আবার ঠিক থাকবে এটা। এই যে দেখেন পরিযোগকার, পরিষ্কার, পরির ক্ষেত্রে কিন্তু আহ চেঞ্জ হয় নাই, পরীর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় নাই। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তা তো বুঝলাম, আপনি বলছেন যে পরি চেঞ্জ হবে না, কিন্তু এখানে তো বলছেন দন্তস্ব হবে, এটা দন্তস্ব না, এটা মূর্ধন্য কেন হইলো? এটা হইছে আবার নত্য বিধানের নিয়মের কারণে। হ্যাঁ এই যে দেখেন আমি এখানে বলেই দিছি। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে পরিষ্কৃত পরিষ্কৃত এই দুটি বানানে মূর্ধন্য কেন হলো? নিয়মে তো বলা আছে যে দন্তস্ব যুক্ত হবে, তাহলে এখানে মূর্ধন্য কেন হয়েছে? এর উত্তর হচ্ছে এখানে সত্য বিধির প্রয়োগ হয়েছে। দেখেন পরি কি আছে, সেই কারণে এটা মূর্ধন্য হয়েছে। আবার ঠিক সেম একই কারণে পরিযোগকৃত, পরিষ্কৃত, রিটা চেঞ্জ হবে না, আর এখানে যে দন্তস্বটা আছে এটা চেঞ্জ হয়ে মূর্ধন্য হয়ে যাবে, বিকজ এটা হচ্ছে পরি তৎসম উপসর্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন সবাই? একটু এসএমএস দিয়ে জানাতে হবে বুঝছেন কিনা। যদি বুঝেন তাহলে আমি বিসর্গ সন্ধি নিয়ে একটু আলোচনায় যাব। একটু এসএমএস দিয়ে জানাতে হবে বুঝছেন কিনা। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ক্লিয়ার, রিয়াজ ভাই বলছে ক্লিয়ার, বাকিরা? নিয়ম 1 আর আরেকবার বলেন স্যার। আচ্ছা নিয়ম 1-এ আমরা বলেছি যে খণ্ডত্ব বা দয়ের পরে, খণ্ডত্ব বা দয়ের পরে খণ্ড, এইভাবে ক্লাসে মজা পাচ্ছি না, মেহেদি ভাই বলছে। মেহেদি ভাই কিছু জিনিস আছে, এই জিনিসগুলো শেয়ার করব, তারপরে প্রয়োজনে আমরা হচ্ছে আবার মোবাইলে ক্লাস নিব, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখানে না দেখালে আপনার মানে বোর্ডে লিখে উপস্থাপন করাটা আসলে টাফ, সেই জন্য হচ্ছে আমি এইখানে দেখাচ্ছি। হ্যাঁ কিছু জিনিস আছে, একটু পরে দেখাচ্ছি তখন বুঝবেন। আচ্ছা এরপর দেখেন এই যে উদ
মানে 1 নম্বর নিয়মে যেটা যারা বলেছেন যে ভাই 1 নম্বর নিয়মটা আরেকবার বলেন, এটা বলেছিলাম যে উদ বা উদ উপসর্গের পরে স্থা ধাতু থাকলে তখন কি হয়, এই দ বা ত মানে উদ বা উদের যে খণ্ডত্ব বা দ এটার স্থানে ত হবে। কথা বুঝতে পারছেন? আর স্থা ধাতুর দন্ত স্বটা লোপ পাবে। মানে আপনি সহজ কথা এটা বলতে পারেন যে এই দন্ত স্বটা হচ্ছে ত হয়ে যাবে। যেমন এই যে দেখেন উদ্যোগ স্থান, এটা কি হয়েছে, এই যে ত এর ডাবল রূপ, অর্থাৎ এই যে উত্থান ত এর ডাবল রূপ। কথা কি ক্লিয়ার? তারপর হচ্ছে মনে করেন না ডাবল রূপটা অ্যাকচুয়ালি এখানে তো এই স্থানের স্থানের দন্তস্বটা রূপ লোপ পেয়ে থটা এখানে বসে গেছে, বুঝতে পারছেন? আবার তারপর হচ্ছে মনে করেন এই যে দন্তস্ব লোপ পেয়েছে, উদ্যোগ স্থান, এই যে দন্তস্বটা লোপ পাইছে, উদ্যোগ স্থিত উত্থিত দন্তস্বটা লোপ পাইছে, মানে সব জায়গায় দন্তস্বটা লোপ পাচ্ছে। আর দন্তস্বটা লোপ পেয়ে কি হয়েছে, ওই দ বা খণ্ডত্বটা ওটা ত হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে নিয়ম 1। যাই হোক, এই ছিল হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। যদি পারেন তাহলে তো মানে জিনিসটা তো বুঝাই দিলাম। আর যদি আপনার কাছে খুব বেশি ঝামেলা মনে হয়, যদি মনে হয় যে দূর এত কিছু কেমনে মনে রাখবো দরকার নাই, তাহলে মাত্র 7টা শব্দ আছে, 7টা শব্দ চাইলে মনে রাখতে পারেন। 7টা শব্দ মনে রাখার জন্য এখানে একটা গল্প দেওয়া আছে, মানে টেকনিকও দেওয়া আছে। সংস্কৃত সংস্কৃতির উত্থান উত্থাপন করে সংস্কারের দ্বারা পরিষ্কার ও পরিষ্কৃত করা হলো, দ্যাটস ইট। এই 7টা শব্দ মনে রাখলেই আপনার বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি ক্লিয়ার। এর বাইরে আর কোনো শব্দ আসবেও না, নাইও। কথা বুঝতে পারছেন? ওকে, আমরা চলে যাব বিসর্গ সন্ধির ক্ষেত্রে। আমরা চলে যাব বিসর্গ সন্ধির ক্ষেত্রে। 1 মিনিট একটু লাইনে থাকেন। কম্পিউটার আবার মাঝে মাঝে সেভ নেয় অটো। এই অটো সেভ নেওয়ার জন্য তো আবার আরেকটা ঝামেলা আছে। অবশ্য অটো সেভটা বন্ধ করে দিয়েছিলাম মাত্রই করে আগের কম্পিউটারে। তো অটো সেভ বন্ধ করার পরে দেখা গেছে যে একদিন কারেন্ট চলে যাওয়ার পরে সব কাজ অফ হয়ে গেছে, বুঝতে পারছেন? এরপর থেকে অটো সেভ আর অফ করি নেই। চিন্তা করলাম যাক মাঝে মাঝে একটু দেরি হলেও হোক, সমস্যা নাই। ওকে, এবার দেখেন তৎসম শব্দের বিসর্গ সন্ধি আমরা এখন এটা নিয়ে আলোচনা করতেছি। আহ স্যার এই পেজটা শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা ওকে, এই পেজটা শেয়ার করে দিব, সমস্যা নাই। তৎসম শব্দের বিসর্গ সন্ধি, হ্যাঁ তৎসম, আমি অলরেডি এই পেজ কিন্তু দিয়ে দিছি আপনাদেরকে, এই পেজ অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপ চেক করলেই পাবেন। আচ্ছা, তৎসম শব্দের বিসর্গ সন্ধি খেয়াল করেন। তো বিসর্গ সন্ধি এটা মনে রাখার জন্য আমরা মাত্র একটা নিয়ম পড়বো। কয়টা নিয়ম ভাই? মাত্র একটা নিয়ম। খেয়াল করেন, বিসর্গ সন্ধি মনে রাখার জন্য একটা সূত্র আছে, অনলি একটা সূত্র পড়বো আমরা। সেটা কি? শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে অথবা ওকার থাকে অথবা র অথবা রেফ থাকে, তাহলে কি কি দেখেন? 4টা জিনিস। শব্দের মাঝখানে যদি ওকার মানে বিসর্গ, ওকার, র বা রেফ 4টা, অথবা যদি যুক্ত ব্যঞ্জন হিসেবে এই 3টার যে কোনো একটা থাকে, মানে তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব, এই 3টার যে কোনো একটা থাকে, অর্থাৎ মোট 7টা। এই 7টার যে কোনো একটা থাকলেই বুঝতে হবে তো বিসর্গ সন্ধি। তাহলে খেয়াল করেন, আমি আবার বলছি, শব্দের মাঝখানে 7টা জিনিস থাকলে সেটা বিসর্গ সন্ধি। কি কি? একটা হচ্ছে বিসর্গ মানে বিসর্গ নিজে, অথবা ওকার, অথবা র, অথবা রেফ, অথবা যুক্ত বর্ণ হিসেবে তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যুক্ত বর্ণ হিসেবে। যুক্ত বর্ণ ছাড়া থাকলে কিন্তু হবে না, হ্যাঁ? এই 7টার যে কোনো একটা থাকলেই সেটা বিসর্গ সন্ধি। আচ্ছা, যেমন চলেন আমরা কিছু উদাহরণ দেখি। আসেন দেখেন, অধোগতি। আমি জানি না, মনে করেন এই বিসর্গ সন্ধি গুলো, এটা আমি আমি জানি না এগুলো কি সন্ধি হবে, আমি জানি না। আপনি চিন্তা করেন, মনে করেন অধোগতি এইটুক আছে। এখন অধোগতি এখানে দেখেন এই যে ওকার আছে, তাহলে ওকার থাকছে, তার মানে কি? তার মানে বিসর্গ সন্ধি। এখন বিসর্গ যদি হয় তাহলে এটা ভাঙবেন কিভাবে? সহজ জিনিস। যেখানে বিসর্গের সাইনটা আপনি পাবেন, অর্থাৎ এই যে ধয় ওকার, যেখানে বিসর্গের সাইনটা আপনি পাবেন ধয় ওকার, তাহলে খেয়াল করেন ধয় ওকারটার উচ্চারণ হচ্ছে কোথায়? ধয়ের পরে না ধয়ের আগে? মানে ওকারটা তো বিসর্গ সন্ধির সাইন, এখানে ওকার উচ্চারণটা কোথায় হচ্ছে? ধয়ের আগে না ধয়ের পরে? খেয়াল করেন, অধো, অধো মানে কি? ধয়ের পরে। আর এখন যেখানে বিসর্গ সন্ধির সাইনটা উচ্চারিত হবে সেই জায়গায় বিসর্গ সন্ধির সাইনটা উঠাই দিয়ে একটা বিসর্গ বসাই দিবেন, শেষ। তার মানে ধয়ের পরে ওকার উচ্চারিত হচ্ছিল, ধয়ের পরে ওকার উঠাই দিয়ে বিসর্গ বসাই দিচ্ছেন, বাকি যা আছে সব বসে যাবে, দ্যাটস ইট, শেষ। এই যে দেখেন অধোগতি হয়ে গেছে অধ বিসর্গ যোগ গতি। আসেন অন্তরঙ্গ, দেখেন বিসর্গ সন্ধির কোনো সাইন আছে কি নাই? মনে করেন আমি জানি না এটা কোন, এটা কি, এটা আমি জানি না, জানার দরকার নাই। মনে করেন এটা আমি জানি না, এখন চিন্তা করেন অন্তরঙ্গ। এখন অন্তরঙ্গ এটার বিসর্গ সন্ধি এটার সাইন আছে কি নাই? হ্যাঁ আছে, এই যে বিসর্গ মানে র, এই যে এটা বিসর্গ সন্ধির সাইন, এই যে দেখেন শব্দের মাঝখানে র থাকলে সেটা বিসর্গ সন্ধি, আমরা বলছিলাম এই যে। তো তার মানে এই যে র আছে, তাহলে রটা কোথায় উচ্চারিত হচ্ছে? অন্তর পরে। সো অন্তর পরে র এর জায়গায় বিসর্গ বসাই দেন, শেষ। তার মানে অন্ত বিসর্গ যোগ কি হবে? অঙ্গ, মানে অন্তরঙ্গ, ওই র এর সাথে যে অটা ছিল ওটা বসে গেছে, দ্যাটস ইট। অন্তরীপ, তাহলে এবার খেয়াল করেন, র এর জায়গায় বিসর্গ বসে গেছে, হয়ে গেছে ইপ, অন্তর, অন্ত বিসর্গ যোগ ইপ, অন্তর্গত। দেখেন এই যে রেফ, রেফটাকে এই যে বিসর্গ সন্ধির সাইন, এই রেফের জায়গায় কি হয়ে গেছে? বিসর্গ বসে গেছে, যোগগত, অন্তর্গত। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন ভাই? এখন প্রশ্ন আসতে পারে, ভাই সরস সন্ধির মধ্যে তো আপনি রেফ পড়াইছিলেন, রেফ থাকলে রিকার হবে,
পড়াইছিলাম না? এখন সেটা হচ্ছে শব্দের শেষে, যেমন ক্ষুধার্ত, ভিক্ষার্থ, বন্যার্থ, শীতার্থ, শব্দের শেষে। এটা হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে যদি রেফ থাকে তাহলে কিন্তু সেটা বিসর্গ সন্ধি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন অন্তর্ঘাত। খেয়াল করেন অন্তর্ঘাত, বিসর্গ সন্ধির সাইন আছে, রেফ আছে, তাহলে রেফের উচ্চারণটা কোথায় হচ্ছে? অন্তর পরে। সো অন্তর পরে বিসর্গ বসাই দেন, বাকি যা আছে বসাই দিবেন ঘাত, শেষ। আচ্ছা, আমরা মাঝখান থেকে দেখি, আসেন। মনে করেন আমি এখান থেকে দেখবো নিরবধি। এখন নিরবধির বিসর্গ সন্ধি কি, বা নিরবধি এটা যে বিসর্গ সন্ধি কেমনে বুঝবেন? এই যে দেখেন র আছে, মাঝখানে র আছে, র যেহেতু আছে তার মানে বিসর্গ সন্ধির সাইন পাই গেলাম আমরা। তাহলে র এর জায়গায় বিসর্গ বসাই দেন, এই যে দ্যাটস ইট, নি বিসর্গ যোগ বাকি যা আছে বসাই দিবেন। এখন কোশ্চেন হচ্ছে এই অটা কোত্থেকে আসলো ভাই? উচ্চারণ করেন আপনি, নিরবধি, নিরবধি, তার মানে র এর পরে একটা অ উচ্চারিত ছিল না, সেটাই বসাই দিছি এখানে। কনসেপ্ট ক্লিয়ার? আবার দেখেন নিরাকার, নিরাকার, খেয়াল করেন এই যে রটা ছিল, এই র এর জায়গায় আমরা বিসর্গ বসে দিছি, বাকি রইল কি আকার, ব্যাস এই আকারটা এখানে বসে দিছি। নিরাপদ, এখানে দেখেন রটা ছিল, রটা বিসর্গ সন্ধির সাইন হিসেবে ধরছি আমরা, সো নি বিসর্গ, বাকি রইল কি আপদ, বসে দিছি আপদ, শেষ। আচ্ছা চলেন আরো দূরে যাই আমরা, যদি বলি ভাস্কর, খেয়াল করেন দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, শুধু শুধু নাই, দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। তাহলে যেহেতু যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তার মানে এই দন্তস্বর উচ্চারণটা কোথায় হচ্ছে? খেয়াল করেন তো, ভাস্কর, ভাস্কর মানে ভাইয়ের পরে। তো তাহলে ভাইয়ের পরে একটা বিসর্গ বসাই দেন, বাকি যা আছে বসাই দেন, শেষ। দন্তস্বর পরিবর্তে বিসর্গ বসাই দিছি, আর বাকি যা আছে ওটা বসাই দিছি, শেষ। যদি বলি মনস্তাপ, তাহলে যে দন্তস্ব মনর পরে আছে, তাহলে মনো, মনো বিসর্গ যোগ তাপ, মনস্তাপ, শেষ। মনোজগৎ, এখানে ওকার আছে, ওকার বিসর্গ সন্ধির সাইন। এখন দেখেন মনো, মনো মানে নয়ের পরে বিসর্গ বসাই দিচ্ছেন, যোগ জগৎ, বাকি যা আছে বসাই দিচ্ছেন, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এবার বলেন বিসর্গ সন্ধি বের করার একটাই টেকনিক, এই একটা টেকনিক কি আপনি বুঝতে পারছেন কিনা এটা আগে আমাকে বলেন। বিসর্গ সন্ধি বের করার এই একটাই টেকনিক, এটা কি বুঝতে পারছেন কিনা আপনি বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার, 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 ওকে ফাইন। যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে বলেন, আমি নিউ একটা স্ক্রিন নিলাম, নিউ স্ক্রিন নিলাম, তাহলে এবার আমাকে বলেন তো, এখানে আমি টাইপ করলাম সূর্যাস্ত, সূর্যাস্ত, এটার মধ্যে তো রেফ আছে, বলেন তাহলে এটার বিসর্গ সন্ধি কি হবে, বা এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? সূর্যাস্ত, এটার মধ্যে কিন্তু রেফ আছে। এখন এটার মধ্যে রেফ আছে যেহেতু, তার মানে এটার বিসর্গ সন্ধি এটা কি হবে বলেন? সূর্যাস্ত, এটার বিসর্গ সন্ধি কি হবে বলেন? স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা, বুঝছি 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 বুঝছি, আমি অন্য স্ক্রিন ইয়া করতেছি। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, এন্টায়ার স্ক্রিন, আচ্ছা আমি অন্য স্ক্রিন, বুঝতে পারছি, আমি কমপ্লিট স্ক্রিন না দিয়ে এন্টার স্ক্রিন দিয়েছিলাম তো। আচ্ছা ওয়েট, দাঁড়ান এক মিনিট, স্টপ শেয়ার, ওকে স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন, স্ক্রিন, ওকে রাইট নাও, এখন দেখতে পারবেন শেয়ার, হ্যাঁ এখন দেখতে পারবেন, এখন দেখতে পারবেন, দেখেন এখন সূর্যাস্ত দেখতেছেন না? সূর্যাস্ত, হম, ওকে সূর্যাস্ত, এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা হচ্ছে বলতেছেন সূর্য যোগ অস্ত, এই তো এটাই নাকি? সূর্য যোগ অস্ত নাকি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে তো ভাইয়া রেপ ছিল, তাহলে এটার মধ্যে যদি বিসর্গ রেপ যদি থাকে, তাহলে এটা বিসর্গ সন্ধির কেন নিয়মে ধরলাম না? বিকজ এটা বিসর্গ সন্ধির নিয়মে ধরলে কোনো কিছু অর্থপূর্ণ কিছু আসবে না। এখানে বিসর্গ সন্ধিটা, বিসর্গটা কোথায় উচ্চারিত হচ্ছে খেয়াল করেন, সূর্য, সূর্যা, সূর্যা মানে সুর মানে রয়ের, এই রেফের উচ্চারণটা আসতেছে দন্তস্ব এর পরে। তাহলে দন্তস্ব দীর্ঘকারের পরে যদি বিসর্গ দেন, যোগ তারপরে দেন, যেহেতু এখানে স্বরে আছে, হ্যাঁ আবার অন্তস্থীয় জ আছে, তার মানে এটা হয়ে যাবে জাস্ত। এখন না মনে করেন জাস্তর কোন অর্থ আছে, না মনে করেন সুয়ের কোন অর্থ আছে, সেই কারণে এটা দিলে হবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে এটাকে অন্যভাবে করতে হবে। অন্যভাবে কিভাবে? অন্যভাবে হচ্ছে এই যে আকার আছে, আমি চিন্তা করতেছি এখানে আকার আছে, এই যে আকার, এই যে আকার আছে, যেহেতু আকার আছে, আকারের রুলসটা, আকার রুলস অনুসারে আমরা এখানে ভেঙে ফেলবো। তার মানে সূর্য, ওকে, তার মানে এই যে সূর্য দেন হচ্ছে অস্ত, এই হচ্ছে সূর্যাস্ত। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ এই সূর্যের পরে যে অ আছে, ওই অ আর এই অ দুইটা অ মিলে এখানের এই আকারটা হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার?
সো তার মানে কোন শব্দের মাঝখানে শুধু রেফ দেখলেই যে আপনি বিসর্গ সন্ধি মনে করবেন তা কিন্তু না, সেটা স্বরসন্ধিও হতে পারে। বা মনে করেন আপনাকে অন্য একটা উদাহরণ দিই, আসেন, যেমন মনে করেন আমি বললাম সূর্যোদয়, যেমন মনে করেন বললাম সূর্যোদয়, এটাই বললাম। এখন খেয়াল করেন সূর্যোদয় শব্দের মধ্যে কি হবে। সূর্যোদয় শব্দের মধ্যে তো এটা, সূর্যোদয় শব্দের মধ্যে তো ওকারও আছে, আবার সূর্যোদয় শব্দের মধ্যে তো রেফও আছে, দুইটিই আছে। এখন এটাকে কি আপনি বিসর্গ সন্ধি ভাবলে হবে? সূর্যোদয় শব্দের মধ্যে ওকারও আছে, সূর্যোদয় শব্দের মধ্যে রেফও আছে, দুইটিই আছে। এখন সূর্যোদয় শব্দটাকে কি আপনি বিসর্গ সন্ধি ভাবলে হবে? হবে না, কারণ সূর্যোদয় শব্দটাকে বিসর্গ সন্ধি ভাবলে আপনি যদি ওকারকে বিসর্গ সন্ধির সাইন হিসেবে চিন্তা করেন, তাহলে খেয়াল করেন সূর্য, সূর্য মানে, তার মানে সূর্য পর্যন্ত হচ্ছে আমরা একসাথে নিলাম, নিয়ে বিসর্গ দিলাম, যোগ দয়। এখন দেখেন এটার কোনো অর্থ নাই না, সূর্য বিসর্গ এটার কোনো অর্থ আছে? হ্যাঁ, সূর্যের পরে বিসর্গ দেওয়ার তো কোনো মানে হয় না, সেটার কোনো অর্থ নাই। আবার দয়, এটারও কোনো অর্থ নাই। একদম দয়ের অর্থ আছে, কিন্তু সূর্য বিসর্গ এটা এইভাবে দেওয়ার কোনো অর্থ নাই। তো এই কারণে এটা দেওয়া যাবে না। তার মানে এটা কি করতে হবে? এটা আমার ওকারের নিয়মে, অর্থাৎ সূর্য যোগ উদয়, এটা হচ্ছে ওই স্বরে বা স্বরের পরে হ্রস্ব বা দীর্ঘ থাকলে দুইটা মিলে ওকার হয়, ওই নিয়মে পড়বে। বুঝতে পারছেন? স্বরেয় বা স্বরের পরে যদি হ্রস্বও বা দীর্ঘও থাকে, হ্রস্বও বা দীর্ঘও থাকে, তাহলে দুইটা মিলে ওকার হয়, এই নিয়মে, এই যে এই নিয়মে পড়বে, এই নিয়মে হচ্ছে সূর্য যোগ উদয় হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তো তাহলে আমি আবার আগের জায়গায় যাচ্ছি। তাহলে এটা ছিল এতক্ষণ আমাদের বিসর্গ সন্ধির টেকনিক, এটা ছিল বিসর্গ সন্ধির টেকনিক, তবে এটার সাথে যাতে অন্য টেকনিক আপনার ঝামেলা না লাগে। ওকে, তো এখন আসেন আপনাদেরকে একটা মজার কথা বলি, একটা মজার কথা বলি, সেটা হচ্ছে 2000 2017 সাল প্রথম তখন ক্লাস নিলাম হচ্ছে ইউটিউবে, প্রথম ইউটিউবে একটা চ্যানেলে ক্লাস নিলাম তখন। ইউটিউবে একটা চ্যানেলে ক্লাস নেওয়ার পরে রাত্রেবেলা আমাকে মানে এই টেকনিকটা আমি তখন প্রথম শিখাইছি, যে বিসর্গ সন্ধির নিনজা টেকনিক, মানে বিসর্গ সন্ধি এক নিয়মে, একটা টেকনিকে, একটা টেকনিক দিয়ে কিভাবে আপনি সব বিসর্গ সন্ধি মনে রাখতে পারবেন, আত্মস্থ করতে পারবেন, এই হেডলাইন দিয়ে একটা ভিডিও দিই আমি। তো রাত্রেবেলা আমার একটা কল আসে, রাত্রেবেলা কল আসার পরে আমাকে বলতেছে যে আপনি কি শাওন স্যার বলছেন? তো আমি বললাম জি শাওন স্যার। পরে বলতেছে যে আহ, আপনার একটা ভিডিও দেখলাম আজকে। তা আমি বললাম যে জি আলহামদুলিল্লাহ। পরে বলতেছে যে আহ, ভালোই। তো এখন উনি যেমনি ভালোই বলছে, ওই ভালোই দেখে আমি বুঝতে পারছি যে ওনার কাছে ভালো লাগে নাই। মানে আসলে থাকে না অনেক সময় যে মানে কথা শুনলে বোঝা যায়, তো ওনার ভালোই শুনেই বুঝছি যে ওনার ভালো লাগে নাই। তাই আমি বললাম যে ভাই তাহলে বলেন, হয়তো আপনার কাছে এর চেয়ে ভালো কোনো টেকনিক থাকতে পারে, আপনি হয়তো আমার টেকনিক ভালো নাও লাগতে পারে। তো পরে বলতেছে না, আসলে ভালো লাগা না লাগাটার ব্যাপার না, আসলে আহ ব্যাপারটা তো আপনি তো ভুল পড়াইছেন। তো উনি যখন বললো যে ভুল পড়াইছেন, তখন গেছে আমার মাথা গরম হয়ে। কিন্তু তারপর আমি ঠান্ডা মাথায় বললাম, আচ্ছা ভাই কি ভুল পড়াইছে একটা উদাহরণ দেন। আসলে কত উদাহরণ দিব, এই যে দেখেন আশ্চর্য, এই যে দেখেন আশ্চর্য, আপনার রুলস অনুসারে কিন্তু, আপনার রুলস অনুসারে কিন্তু এটার মধ্যে বুঝলাম শব্দের মাঝখানে রেফ নাই, রেফটা শব্দের শেষে আছে। তো বুঝলাম এটা না, এটা বিসর্গ সন্ধির সাইন না। কিন্তু এই যে তালব্য শ, এটা কিন্তু বিসর্গ সন্ধির সাইন, এবং শব্দের মাঝখানে আছে, এবং যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। এবং সেই হিসাবে এটা কিন্তু হওয়ার কথা ছিল আ বিসর্গ যোগ চর্য, কিন্তু এটা কিন্তু আ বিসর্গ যোগ চর্য না। এটার কারেক্ট আনসার কিন্তু আ যোগ চর্য, এটা কিন্তু আ বিসর্গ যোগ চর্য না। ওকে, তো যখন আমাকে এটা বললো, তখন আমি বললাম হ্যাঁ ঠিকই তো, এটা তো ঠিক আছে। এখন যখনই নিয়ে এই অ্যান্সারটা দিছে, আমার কনফিডেন্স লেভেল তখন ডাউন হয়ে গেছে, আমার কনফিডেন্স লেভেল তখন ডাউন হয়ে গেছে। পরে আমি বললাম ভাই আরেকটা উদাহরণ দেন তো। এখন ওনার তো কনফিডেন্স লেভেল বাইরে গেছে, কারণ উনি তো আলটিমেটলি আমাকে ভুল ধরাই দিতে পারছে, বুঝেন নাই? এখন ওনার তো কনফিডেন্স লেভেল বাইরে গেছে। উনি আমাদের বলতেছে দেখেন স্যার আরো অনেক আছে এরকম, যেমন মনে করেন বৃহস্পতি ওয়ার্ডটাই যদি আমরা দেখি, বৃহস্পতি আপনার নিয়ম অনুসারে এখানে কিন্তু এই যে দেখেন মাঝখানে দন্ত স যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। তো সেই রুলস অনুসারে কিন্তু আপনার নিয়ম অনুসারে এটা হওয়ার কথা ছিল বৃহ বিসর্গ যোগ পতি, কিন্তু এটা কিন্তু বৃহ বিসর্গ যোগ পতি না অ্যাকচুয়ালি। এটার সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বৃহৎ, বৃহৎ যোগপতি, বৃহৎ যোগপতি, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা। তো তখন আমি চিন্তা করলাম হ্যাঁ আসলেই রাইট, আসলে এটা কিন্তু রাইট। এটা বড়, এটা ভুল, এই বৃহৎ যোগপতি, বৃহস্পতি, তারপর হচ্ছে এই যে আযোগচর্য আশ্চর্য, এগুলো কিন্তু ভুল। রাইট কিন্তু এইটা, যে বৃহস্পতি তারপর আশ্চর্য, এগুলো রাইট। এখন যখন আমি দুইটা উনি উদাহরণ দিছে, তখন তো মনে করেন আমার কনফিডেন্স লেভেল একদম প্রায় জিরো, শূন্যের কোঠায়। আচ্ছা ভাই 1 মিনিট একটু লাইনে থাকেন, হ্যাঁ 1 মিনিট একটু লাইনে থাকেন, আমি আসছি।
এক্সট্রিমলি সরি, দুঃখিত। নিচে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য যাইতে হয়েছিল। ওকে ফাইন, আমরা আবার পড়ায় আসি। আহ তাহলে আশ্চর্য বৃহস্পতি দুইটা ওয়ার্ড দেখলাম আমরা। এখন উনি যখন আমাকে এই দুইটা ওয়ার্ড বলছে, আমার তো কনফিডেন্স লেভেল একদম মনে করেন মানে জিরোতে হয়ে গেছে। তা আমি তখন তার কাছে মনে করেন যে সরি বলতে যাব, মানে সরি বলবো, এই সময় বললাম ভাই আরেকটা ওয়ার্ড একটু বলেন তো। এখন মনে করেন তার তো কনফিডেন্স লেভেল হেভি। এখন সে আমাকে বলতেছে উফ আর কত ওয়ার্ড বলবো, এই যে দেখেন হরিশ্চন্দ্র আরেকটা ওয়ার্ড। এখন হরিশ্চন্দ্র আপনার নিয়ম অনুসারে এটা কিন্তু হওয়ার কথা ছিল মানে হরি বিসর্গ যোগ চন্দ্র, হরি বিসর্গ যোগ চন্দ্র। ওকে, কিন্তু এটা কিন্তু হরি বিসর্গ যোগ চন্দ্র না, এটার অ্যাকচুয়ালি কিন্তু হরি যোগ চন্দ্র। এটা কিন্তু হরি যোগ চন্দ্র, এটা কিন্তু হরি বিসর্গ যোগ চন্দ্র না। তো উনি যখন আমাকে এটা বলছে, ইনস্ট্যান্ট আমার মাথায় তখন কাজ করছে যে আসলে উনি যে শব্দগুলোর কথা বলতেছে, এই প্রত্যেকটা শব্দ অর্থাৎ এই যে আশ্চর্য, বৃহস্পতি, হরিশ্চন্দ্র, বনস্পতি, সবগুলো ওয়ার্ড হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি উদাহরণ। এই সবগুলো ওয়ার্ড হচ্ছে কি ভাই, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই যে দেখেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যে কটা ওয়ার্ড ছিল, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই যে বৃহস্পতি, আশ্চর্য, হরিশ্চন্দ্র, পশ্চার্ধ, তস্কর, গোষ্পদ, উনি সবগুলো ওয়ার্ড এখান থেকে বলতেছেন। তো তখন মনে করেন আমার কনফিডেন্স লেভেল তো আবার একদম 100। আর আমি বলতেছি হ্যাঁ, উনি তো এই তিনটা বলছে, এই যে মানে আশ্চর্য, হরিশ্চন্দ্র, এরকম তিনটা চারটা বলছে। আমি পরে বলছি হ্যাঁ, এরপরে বলবেন এই যে দুর্লোক, তারপর হচ্ছে পশ্চার্ধ, বৃহস্পতি, এগুলা বলবেন না। এখন পরে বললাম যে ভাই আপনি যে কটা ওয়ার্ড বলতেছেন প্রত্যেকটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কথাটা ভালো করে খেয়াল করেন, নিপাতনে সিদ্ধ কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ব্যাকরণের নিয়ম মানে না। এখন নিয়ম যদি মানতই তাহলে তো ভাই এগুলাকে আমি বিসর্গই বলতাম। যদি নিয়ম মানতই এই কটাকে তো আমি বিসর্গই বলতাম, নিয়ম মানে না দেখেই তো এটাকে আমি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলতেছি। কথাটা কি ক্লিয়ার? সো এরা নিয়ম মানে না। এই যে এই যে মূর্ধন্য যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, এই যে দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তালব্য যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তারপর হচ্ছে এই যে ওকার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে তালব্য আছে, তালব্য আছে, দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। এগুলো নিয়ম মানে না, তো নিয়ম মানে না দেখেই তো এরা নিপতনে সিদ্ধ। সো এই কয়টা শব্দ বাদ দিয়া আপনি চেষ্টা করেন, তো তখন আর বের করতে পারে না। তো দ্যাট ইজ ওয়াই আপনাদেরকে এই কথাটা বলার কারণ হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনের সাথে আপনাদের কিন্তু বিশেষ নিমেষাদিত ব্যঞ্জনটা মিলে যেতে, সরি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনের সাথে আপনাদের কিন্তু এই বিসর্গ সন্ধি প্যাচ লাগতে পারে, সেই কারণে এটা একটু মাথায় রাখবেন। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন গুলো একটু মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি, টেকনিকের ব্যতিক্রম কিছু শব্দ আছে। অর্থাৎ এই যে আমরা টেকনিকটা শিখলাম, এই টেকনিকের ব্যতিক্রম কিছু শব্দ আছে যেটা বিসর্গ সন্ধি, বাট এই টেকনিকের ব্যতিক্রম। আসেন সেই শব্দগুলো কি একটু দেখে আসি, খেয়াল করেন। এই যে নিরক্ত, নীরব, নিরস, নিরোগ, ঠিক আছে, নিরক্ত, নীরব, নিরস, নিরোগ, এই শব্দগুলো হচ্ছে টেকনিকের ব্যতিক্রম। টেকনিকের ব্যতিক্রম শব্দ।
আচ্ছা, এখন শুনতেছেন? এখন শুনতেছেন? ওকে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। কিন্তু কেন শুনতেছিলেন না, হঠাৎ করে কি ছিল বুঝতেছিলাম না। ওকে, ফাইন। তাহলে আমরা যেখানে ছিলাম আমি ওই জায়গাটা আবার চলে যাচ্ছি। আমি যেখানে ছিলাম ওই জায়গাটা আবার চলে যাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি আমি। হুম, খেয়াল করেন, আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে টেকনিকের ব্যতিক্রম। এখন টেকনিকের ব্যতিক্রম কি জিনিস? আচ্ছা, টেকনিকের ব্যতিক্রমের ব্যাপারটা হচ্ছে যে এখানে চারটা শব্দ আছে। একটা হচ্ছে নিরক্ত, নীরব, নিরস, নিরোগ। এই চারটা শব্দ হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, নিরক্ত, নীরব, নিরস, নিরোগ, এই চারটা শব্দ হচ্ছে ব্যতিক্রম। এখন কোশ্চেন হচ্ছে এরা কেন ব্যতিক্রম। উল্লিখিত চারটি শব্দে র এর মানে র আছে, যা বিসর্গ সন্ধির একটি চিহ্ন। প্রত্যেকটা মাঝখানে র আছে, দেখেন এই যে র, এই যে র, এই যে র, এই যে র, প্রত্যেকটাই বিসর্গ সন্ধির একটা সাইন। এখন টেকনিক অনুযায়ী বিচ্ছেদের সময় র এর পরিবর্তে বিসর্গ বসার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে র এর পরিবর্তে বিসর্গ না বসে এমনিতেই আলাদাভাবে প্রথম শব্দের শেষে একটি বিসর্গ বসেছে। দেখেন এই যে নিরক্ত, র, মানে র যদি বিসর্গ হয়ে যায় তাহলে কিন্তু হওয়ার কথা ছিল নিবিসর্গ যোগ শুধু কয়ত, বা নিবিসর্গ যোগ শুধু ব, নিবিসর্গ যোগ শুধু দন্ত স, নিবিসর্গ যোগ ওক। কিন্তু এখানে কিন্তু তা না হয়ে র সহ বসছে, তো তার মানে র লোপ পায় নাই, র এর পরিবর্তে বসে নাই। তো এগুলো এই জন্য টেকনিকের ব্যতিক্রম। এখন তাই বলে এগুলোকে আবার নিপাতনে সিদ্ধ ভাববেন না। ওকে, তাই বলে এগুলোকে আবার নিপাতনে সিদ্ধ ভাববেন না। এখন কোশ্চেন হচ্ছে কেন ভাববেন না। খেয়াল করেন, নিপাতনে সিদ্ধ বলতে বোঝায় নিয়মের ব্যতিক্রম, আর এগুলো আমার বানানোর টেকনিকের ব্যতিক্রম। টেকনিকের ব্যতিক্রম একরকম, এরকম আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ শব্দের সন্ধির উদাহরণ হচ্ছে অতযোগ এব, অতএব। দেখেন অতযোগ এব, অতএব, এখানে বিসর্গ আছে, তারপরে এখানে লোপ পাইছে। এখন কেন লোপ পাইছে? কোনো নিয়ম নাই, টেকনিকের ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম মানে ধর্মী শব্দ। এখন তার মানে এগুলাকে নিয়মের ইয়াতে নিপাত নিষিদ্ধ বলতে পারবো না। কেন নিপাত নিষিদ্ধ বলতে পারবো না কেন? বিকজ এটা কিন্তু কোনো নিয়ম না অ্যাকচুয়ালি। নিপাত নিষিদ্ধ মানে কি, যেটা নিয়ম মানে না, এটা তো আমার বানানো টেকনিক। এই যে শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে বা ওকার থাকে বা র থাকে বা রেফ থাকে বা যুক্তবর্ণ হিসেবে এগুলো থাকে, এবং এগুলো থাকলে তখন এগুলার বিসর্গ সন্ধির সাইন হয় এবং তখন এভাবে ভাঙতে হবে, এটা তো নিয়ম না, এটা তো ব্যাকরণবিদদের বানানো টেকনিক না, এটা আমার বানানো টেকনিক। তো এই কারণে আমি বলছি এটা টেকনিকের ব্যতিক্রম, নিপত নিষিদ্ধ না। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এগুলাকে আবার নিপত নিষিদ্ধ ভাইবেন না। হ্যাঁ, ওকে, ফাইন। এরপর আসেন, বিশেষভাবে লক্ষণীয়, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ওয়ার্ড ছিল ভাস্কর, এই যে একটা ওয়ার্ড ছিল ভাস্কর, দন্তস্ব বিসর্গ সন্ধির সাইন হিসেবে যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, দন্তস্বর পরিবর্তে বিসর্গ বসিয়েছি, তারপরে হচ্ছে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, দ্যাট মিনস ভা যোগ কর ভাস্কর। কিন্তু দেখেন ভাস্কর ভা যোগ কর এটা বিসর্গ সন্ধি হলেও কিন্তু ভাস্বর, অর্থাৎ এই যে খালি জাস্ট হচ্ছে এখানে এই যে দেখেন মানে দন্তস্বয় ক আর এটা হচ্ছে দন্তস্বয় ব, ডিফারেন্স এইটুকুই। এখন এটা কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সন্ধি সাধিত শব্দ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যয় সাধিত শব্দ, ভাসযোগ বর ভাস্বর। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলেন, প্রত্যয় সাধিত শব্দ, ভাস যোগ বর ভাস্বর। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা একটু মাথায় রাখবেন। ভাস্কর আর ভাস্বর এটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এইবার আসছেন 40 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 40 নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। বিসর্গ বজায় থাকে এমন সন্ধিবদ্ধ শব্দ, এবং এইটা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে এই স্লাইডে ক্লাস নিচ্ছি, বিকজ এখানে অনেকগুলো উদাহরণ আছে এবং উদাহরণগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে প্যাচ লাগে, প্যাচ মানে লাগেই বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে। তো খেয়াল করেন, বিসর্গ বজায় থাকে এমন কিছু সন্ধিবদ্ধ শব্দ। সাধারণত বিসর্গ সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকে না, সাধারণত বিসর্গ বজায় থাকে না। যেমন এখানে এই যে যত উদাহরণ দেখছি আমরা বিসর্গ সন্ধিবদ্ধ শব্দ, এগুলোর মধ্যে কিন্তু সন্ধি মানে মূল শব্দের মধ্যে, এই যে এগুলাতে এগুলাতে মূল শব্দের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু বিসর্গ বজায় নাই। বিচ্ছেদের মধ্যে আছে, বাট এগুলোর মধ্যে কিন্তু বিসর্গ বজায় নাই। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলতেছি কি, আমরা বলতেছি যে সাধারণত বিসর্গ সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকে না, তবে দ্বিতীয় শব্দের প্রথমে, কোথায়, দ্বিতীয় শব্দের প্রথমে যদি ক বা ক্ষিয় বা খ বা প বা ফ বা তালব্য শ বা দন্ত স এইগুলা থাকে। কি কি থাকে? ক, ক্ষিয়, খ, প, ফ, তালব্য শ, দন্ত স, এই কয়টা যদি থাকে কোথায়, দ্বিতীয় শব্দের প্রথমে, এই জায়গায় যদি এইগুলা থাকে, তখন কি হবে, তাহলে সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকে। এখন সহজে মনে রাখার জন্য এটা মাথায় রাখুন, শখের পক্ষে শফিক। ওকে, এটা এখন আপনি যদি মনে করেন আপনি নিজের মতো করে বানায় নিবেন, তাহলে আপনি সেটাও বানায় নিতে পারেন, এই কটা শব্দ দিয়ে আপনি নিজের মতো করে এটা বানায় নিতে পারেন।
ঠিক আছে? তো আর যদি নিজে বানাইতে না পারেন তাহলে এটা মনে রাখতে পারেন শখের পক্ষে শফিক, শেষ। মানে শখ এটা একজনের নাম, ওনার পক্ষে হচ্ছে শফিক, শখের পক্ষে শফিক, দ্যাটস ইট। তাহলে যদি শখের পক্ষে শফিক এই বর্ণগুলোর কোনোটা থাকে দ্বিতীয় শব্দের শুরুতে, তাহলে সন্ধিবদ্ধ শব্দের প্রথমে ওই প্রথম শব্দের বিচ্ছেদের পরে বিসর্গটা বসাইতে হবে। বুঝতে পারছেন? যেমন দেখেন এই যে অন্ত বিসর্গ যোগকরণ, দেখেন অন্তকরণ এটা কিন্তু বিসর্গ বজায় আছে। এখন অতপর, অতপর বিসর্গ বজায় আছে। অতপতন, অধপতন বিসর্গ বজায় আছে। এই যে দেখেন প আছে, প আছে, ক আছে, ঠিক আছে? অধপাত, অন্তপুর, অন্তঃসত্ত্বা, ইতপূর্বে, খেয়াল করেন ইতপূর্বে, ইতপূর্বের মধ্যে কিন্তু এই যে বিসর্গ বজায় আছে, ঠিক আছে? গলাধুকরণ ক আছে। নিঃশ্বাস এই যে তালবস্য আছে। তারপরে কি নিঃশর্ত, তারপরে কি নিঃশেষ, ঠিক আছে? মনক্ষুণ্ণ, বহিঃপ্রকাশ, বয়সন্ধি, বয়প্রাপ্ত, তারপর হচ্ছে প্রাতকাল, মনশান্তি, মনসাধ, যশপ্রাপ্তি, যশপ্রার্থী, শিরকম্পন, শিরপীড়া, এই সবগুলো শব্দের মধ্যে কি বিসর্গ বজায় থাকবে। এখন প্যাচ কোথায়? বিসর্গ বজায় থাকবে, এখন প্যাচ কোথায়? প্যাচ হচ্ছে, খেয়াল করেন 40 নং নিয়ম অনুযায়ী বিচ্ছেদের সময় দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক, ক্ষিয়, খ, প, ফ, তালব্য এবং দন্তস্ব থাকে তাহলে সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকে। 40 নিয়ম কোনটা? এই যে এটা 40 নম্বর নিয়ম অনুযায়ী। কিন্তু 39 নং নিয়মের অনেক উদাহরণে এটা লক্ষ্য করবেন যে দ্বিতীয় শব্দের শুরুতে ক, খ, ক্ষিয় এগুলা থাকা সত্ত্বেও সন্ধিবদ্ধ শব্দের বিসর্গ বজায় থাকেনি। আমার কথা কি ক্লিয়ার? 39 নং নিয়মে এটা খেয়াল করবেন। এই যে 39 নং নিয়ম কোনটা? এই যে এটা 39 নিয়মে এরকম অনেক শব্দ দেখবেন যেখানে দ্বিতীয় শব্দের শুরুতে ওই যে ক আছে বা প আছে, ঠিক আছে? ক আছে বা প আছে বা হচ্ছে ক্ষিয় আছে, ঠিক আছে? বা তালব্য আছে, দন্তস্ব আছে, এগুলো আছে, কিন্তু তারপরও মানে নাই। ঠিক আছে? আপনি দ্বিতীয় শব্দের শুরুতে এই যে দেখেন নিরাপদ, এই যে নিরাপদের ক্ষেত্রে এই যে প আছে দেখেন, ঠিক আছে? আবার মনে করেন এই যে আহ যদি বলি আমি যদি বলি আমি আচ্ছা এখান থেকে তো খুঁজতে হবে, আমি তো নিচে আলাদা করেই দিছি, আমি তো নিচে আলাদা করেই দিছি। এই যে যেমন দেখেন, যেমন দেখেন আবিষ্কার, এই যে দেখেন মাঝখানে কি আছে? বিসর্গ আছে, মানে দন্ত স, মূর্ধন্য স আছে, ঠিক আছে? তাহলে বিসর্গের পরে ক আছে, কিন্তু ক থাকার পরেও কিন্তু আমার এখানে বিসর্গটা নাই। আবার আস্পদ, এখানে দেখেন এই যে আযোগ পদ, এখানে প আছে, বিসর্গের পরে প আছে, কিন্তু বিসর্গের পরে প থাকলেও দ্বিতীয় শব্দের শুরুতে প থাকলেও এখানে বিসর্গ বসে নাই। চতুষ্কোণ, এখানে ক আছে, চতুষ্কোণের মধ্যে ক আছে, মানে দ্বিতীয় শব্দের শুরুতে ক আছে কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে ক থাকলেও এখানে বিসর্গ বসে নাই। চতুষ্পদ, তিরস্কার, তেজস্কর, দুষ্কর, দুষ্কৃতি, দুষ্পাচ্য, দুষ্প্রাপ্য, দুষ্কর, দুস্থ, নমস্কার, নিষ্কৃতি, নিষ্পাপ, এই সবগুলো শব্দের মধ্যে দ্বিতীয় শব্দের শুরুতে এই যে শখের পক্ষে শফিক এই শব্দগুলোর আছে, কিন্তু তারপরও মূল শব্দের মধ্যে বিসর্গ বসে নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোথায় মূল শব্দের মধ্যে বিসর্গ থাকবে আর কোথায় মূল শব্দের মধ্যে বিসর্গ থাকবে না, এইটা হচ্ছে পয়েন্ট। কথা কি ক্লিয়ার? এখন এটা বুঝবেন কিভাবে? এখন কিভাবে মনে রাখবেন যে দ্বিতীয় শব্দের শুরুতে ক, ক্ষিয়, খ, প, ফ, তালব্য দন্তস্ব থাকলে বিসর্গ বজায় থাকবে আর কখন থাকবে না? লক্ষ্য করুন, আপনার পরীক্ষার প্রশ্নে কিন্তু বিচ্ছেদ দেওয়া থাকবে না। আপনার পরীক্ষার হলে কি বিচ্ছেদ দেওয়া থাকবে না? আপনার পরীক্ষার হলে কি সন্ধিবদ্ধ শব্দটা দেয়া থাকবে, সন্ধিবদ্ধ শব্দটা দেয়া থাকবে। এখন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে, সন্ধিবদ্ধ শব্দে যদি দন্তস্ব বা তালব্য মানে মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকে, আবারও বলছি সন্ধিবদ্ধ শব্দে যদি দন্তস্ব বা মূর্ধন্য ষ এটা যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় শব্দের শুরুতে ক, খ, ক্ষিয়, প, ফ, দন্তস্ব, তালব্য ষ থাকলে বিসর্গ বজায় থাকবে না। উপর উল্লিখিত সবগুলো উদাহরণেই দেখেন দন্তস্ব বা মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, এই কারণে সন্ধিবদ্ধ শব্দ বিসর্গ বজায় নেই। খেয়াল করেন এই যে আবিষ্কার, দন্তস্ব বা মূর্ধন্য ষ, আস্পদ, চতুষ্কোণ, চতুষ্পদ, তিরস্কার, তেজস্কর, দুষ্কর, দুষ্কৃত, দুষ্পাচ্য, দুষ্প্রাপ্য, দুষ্কর, দুস্থ, নমস্কার, নিষ্কৃতি, নিষ্পাপ, নিষ্ফল, পুরস্কার, বাচস্পতি, ভাস্কর, মনস্কামনা, সব শব্দের মধ্যে হয় দন্তস্ব হলে মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। এবং সেক্ষেত্রে দ্বিতীয় শব্দের শুরুতে যদি যে মানে শখের পক্ষে শফিক এই ধরনের কোন একটা থাকে তারপরও বিসর্গ হবে না। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে খেয়াল করেন যেগুলোর মধ্যে কিন্তু দেখেন কোনটার মধ্যে কোনো শব্দের মাঝখানে বিসর্গ ছিল না, বিসর্গ ছিল না, বিসর্গ মানে ওই যে দন্ত সম মূর্ধন্য ষ ছিল না, ছিল না, ছিল না, ছিল না, আছে কোনটার মধ্যে? আছে, এগুলোর মধ্যে কোনটা আছে? একটাতেও নাই। কনসেপ্ট ক্লিয়ার? সেই কারণে এইগুলোর মধ্যে এটা হচ্ছে ওই বিসর্গ বজায় থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন এখানে আবার একটা ঘাপলা আছে। কিন্তু 40 নং নিয়মের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন, এখানে সন্ধিবদ্ধ শব্দের দন্তস্ব বা মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন হিসেবে অনুপস্থিত, মানে যে একটু আগে যেটা দেখাইলাম। এই কারণে দ্বিতীয় শব্দের শুরুতে এগুলো থাকায় সন্ধিবদ্ধ শব্দের বিসর্গ বজায় আছে। এখন ব্যতিক্রম কিছু শব্দ আছে, দুইটা তিনটা শব্দ আছে এগুলো ব্যতিক্রম, অর্থাৎ দন্তস্ব আছে কিন্তু তারপরও বিসর্গ বজায় আছে। যেমন এই যে দুঃস্বপ্ন,
এটাতে দ্বিতীয় শব্দের শুরুতে বিসর্গ মানে দন্ত স আছে, কিন্তু তারপরও এখানে বিসর্গ বজায় আছে। আবার দেখেন এই যে নিঃস্ব, হ্যাঁ নিঃস্ব, নিঃস্ব এটার মধ্যে দ্বিতীয় শব্দের শুরুতে স আছে, কিন্তু তারপরও বিসর্গ বজায় আছে। এই যে মূল শব্দের মধ্যে বিসর্গ বজায় আছে। স্বতঃস্ফূর্ত, এটার মধ্যে দ্বিতীয় শব্দের শুরুতে স্ফূর্ত আছে, কিন্তু তারপরেও বিসর্গ বজায় আছে। এই তিনটা শব্দে দন্ত স মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকলেও সন্ধিবদ্ধ শব্দে বিসর্গ বজায় থাকে। এই যে খুঁটিনাটি অনেকগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো খুঁটিনাটি বিষয়ে বিধায়ী হচ্ছে এইগুলো আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি দেখালাম। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন বলেন এটা কি ক্লিয়ার? সন্ধির বিসর্গ সন্ধির ঝামেলা এবং বিসর্গ সন্ধির সাথে স্বরূপ সন্ধি বা ব্যঞ্জন সন্ধির ঝামেলা, এটা কি ক্লিয়ার? বলেন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া এই ছবিগুলো আমাদের ফেসবুকের সিক্রেট গ্রুপে আপলোড দিয়েন, মেসেঞ্জারে মেসেজ দিলে হারিয়ে যায়। ওকে, ফেসবুকের সিক্রেট গ্রুপে দিয়ে দিব। অবশ্য আর কয়েকটা দিন ওয়েট করেন, আপনি এমনিতেই বইয়ের মধ্যে এগুলো সব পেয়ে যাবেন একসাথে, একদম মনে করেন যা আছে সবকিছু পেয়ে যাবেন সন্ধির পুরো ইয়াটাই। হ্যাঁ অনেক, একজন বলছে অনেক প্যাচ, এক্স্যাক্টলি অনেক প্যাচ। অনেক প্যাচ তো লাগবেই, বিকজ সন্ধি একটা খুব মানে আসলে একটা প্যাচের জিনিস। তারপর ওই প্যাচের জিনিসটাকে আমরা চেষ্টা করতেছি কিছু টেকনিকের মাধ্যমে আহ এটা মানে একদম ক্লিয়ার করার। ফর দিস রিজন আমরা একটু প্যাচ লাগবে, বাট প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হবে, এটা হচ্ছে মূল কথা। বুঝতে পারছেন? ভাই আপডেট বই কি মার্কেটে আসে? আরে না রে ভাই, আপডেট বই মার্কেটে আসে নাই। এই যে আপনারা যেহেতু লাইনে আছেন, দেখেন আপনাদেরকে আমি দেখাই বইয়ের কি অবস্থা, আমি আপনাদেরকে আপডেট দেখাই। দাঁড়ান, যেহেতু লাইনে আছেন স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার, ওকে শেয়ার। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা আপনাদেরকে কিন্তু আপডেট বই থেকেই পড়াইলাম। হ্যাঁ আপডেট বই থেকেই পড়াইলাম। ওকে, এই হচ্ছে এই হচ্ছে সন্ধি চ্যাপ্টার। এখন সন্ধি চ্যাপ্টারের পরে সন্ধি চ্যাপ্টারটা মানে শেষ, সন্ধি চ্যাপ্টার শেষ। তারপর হচ্ছে মনে করেন সন্ধি চ্যাপ্টারের পর হচ্ছে এই যে বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ চ্যাপ্টার আপনাদেরকে এখনো পড়াইনি। বানান শুদ্ধিকরণ চ্যাপ্টার হচ্ছে নেক্সট পড়াবো, নেক্সট ক্লাসে বানান শুদ্ধিকরণ চ্যাপ্টার পড়াবো। আগে নত্য শক্তি বিধান পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো বানান শুদ্ধিকরণ চ্যাপ্টারের মধ্যে অনেক টেকনিক আছে, অনেক জোস জোস কিছু টেকনিক আছে, টেকনিক গুলা আলোচনা করবো আমরা। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সাথেই হচ্ছে এরকম একটা কিউআর কোড থাকবে, কিউআর কোডটা স্ক্যান করলে আপনি ওই রিলেটেড টপিক ভিডিও পেয়ে যাবেন আর কি। আবার বানান শুদ্ধিকরণ অধ্যায়ের মধ্যে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আবার প্রথমে 3 স্টার দিয়ে দেওয়া আছে। মানে যেটা যেটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আবার 3 স্টার দিয়ে এরকম ইয়া দেওয়া আছে, এরকম 3 স্টার দিয়ে দেওয়া আছে। বুঝতে পারছেন? এরকম যা পাবেন আপনি, আপনি যত ইয়া পাবেন সবগুলো, অনেক নিয়ম আছে। আবার যত ব্যতিক্রম আছে এই ব্যতিক্রম গুলোকে আবার একটা একটা করে আলোচনা করেছি। যত ব্যতিক্রম আছে সব ব্যতিক্রম গুলো আলোচনা করেছি। বাংলা বানানের নিয়ম, ঠিক আছে, দেন হচ্ছে কারক সমাস সন্ধি, সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবগুলোই মোটামুটি কমপ্লিট, এখন একদম লাস্ট মুহূর্তে আছি। মানে লাস্ট মুহূর্তে বলতে আমি আজকে রাতে বাক্য প্রকরণ শেষ করলাম মাত্র। বাক্য প্রকরণ শেষ করে এখন আমি হচ্ছে ওই জ্যোতিবাচ্ছের চিহ্নটা ধরছি, এটা শেষ করে জ্যোতিবাচ্ছের চিহ্নটা শেষ করে কোন পর্যন্ত আছে আমি দেখাই, একদম লাস্ট দেখাই। লাস্ট হচ্ছে এই যে জ্যোতিবাচ্ছের চিহ্ন, এগুলো এখন পর্যন্ত মানে ইয়া করা হয়নি, হয়নি সাজানো হয়নি। জ্যোতিবাচ্ছের চিহ্ন না না, ওই যে আমার মোবাইল থেকে মাঝে মাঝে অটো লগ আউট হয়ে যায়। এই জন্য হচ্ছে যেহেতু আমার মানে ভিডিওটা স্ক্রিনটা মোবাইলে, বাট আমার কথাটা হচ্ছে যাচ্ছে মোবাইল দিয়ে। বুঝতে পারছেন? স্ক্রিনটা ল্যাপটপের, বাট ভিডিওটা হচ্ছে মানে সাউন্ডটা হচ্ছে মোবাইলের। তো মোবাইল থেকে অটো লগ আউট হয়ে যায় বিধায় মাঝে মাঝে সাউন্ড অফ হয়ে যায়, তখন হচ্ছে আবার একটু লেট হয়। বুঝতে পারছি আমি। বুঝতে পারছেন তো? এই হচ্ছে কাহিনী। আমি এখন একদম শেষ মুহূর্তে আসি বইয়ের। সমাস কারক তাও সম্ভব, কিন্তু প্রত্যয় সম্ভব না।
প্রত্যয় সম্ভব ভাই, টেনশনের কিছু নাই। এই যে জ্যোতিবাচ্ছের চিহ্নের মধ্যে আছি, জ্যোতিবাচ্ছের চিহ্নে এখন হচ্ছে একদম শেষ পর্যায়ে আছি, বুঝতে পারছেন? এই যে জ্যোতিবাচ্ছের চিহ্ন এগুলো এখন শেষ করতেছি, জ্যোতিবাচ্ছের চিহ্ন চ্যাপ্টার এটা শেষ করতেছি। এটা শেষ হলেই তারপরে যে জ্যোতিবাচ্ছের চিহ্নের মধ্যে এইখানে ছিলাম আর কি, মাত্র টাইপ করতেছিলাম। 1 বছর আগে এগুলো পোস্ট দিছিলাম, 2 বছর আগে এগুলো পোস্ট দিছিলাম ফেসবুকে, ওখান থেকে কিছু জিনিস নিলাম বিকজ এগুলো ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো একটু শেষ করে তারপর হচ্ছে অন্য টপিকে ঢুকবো। ওকে, তো আজকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে এই ব্যাপার মানে এগুলো নিয়ে আলোচনা করা, আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। 1 মিনিট, ক্লেম হোস্ট। ওকে, স্টার্ট শেয়ার, ক্যান্সেল। ওকে, আইকন প্লাস হোস্ট মি, স্পটলাইট ভিডিও। ওকে ফাইন। এখন মনে হয় আমার ভিডিও স্পটলাইট হচ্ছে, এখন আমার ভিডিও স্পটলাইট না? ওকে, একজন একটা প্রশ্ন করছে ভাই, একজন একটা প্রশ্ন করছে স্যার এই যে বৈঠক, বৈঠ যোগ ক, তারপর হচ্ছে মোড়ক, মূর যোগ ক, বর্জন, ব্রিজ যোগ অন, এগুলোর একটু ব্যাখ্যা করেন। অ্যাকচুয়ালি ভাই এগুলার কোনো সন্ধি বিচ্ছেদ হয় না, এগুলা হচ্ছে প্রত্যয় দিয়ে হয়, বুঝতে পারছেন? আমি একটু এটা ইয়া করি তাহলে দেখতে পারবেন। দেখেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিলে আপনি দেখতে পারবেন। দেখেন এই যে স্ক্রিন শেয়ার দিলাম, আমার মোবাইলের স্ক্রিন এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আই হোপ আপনারা সবাই মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। আর মোবাইলের স্ক্রিন থেকে আমি মনে করেন এখানে ঢুকলাম, অ্যাপসে ঢুকলাম, অ্যাপসে ঢোকার পরে মনে করেন আমি এখন লিখলাম যে মনে করেন মূলক। এখন মূলক, মোড়ক এটা যদি আমি লিখি মোড়ক, মোড়ক আসেন, মোড়ক এটার ব্যুৎপত্তিগত অর্থ, এটার ব্যুৎপত্তি দেখেন নাই, দেওয়া আছে নাই, তার মানে অভিধানে এটার ব্যুৎপত্তিটা দেওয়া নাই। হ্যাঁ এটার অর্থ দেওয়া আছে, যাই অর্থ অর্থ দেওয়া আছে, মূঢ়ক হিন্দি শব্দ দেওয়া আছে। তো মূঢ় যোগ নক বা অক আমরা ধরে নিই, এটার মূল ধাতুটা হচ্ছে মূঢ়, হিন্দি মূঢ় থেকে আসছে। আবার বৈঠক, বৈঠক যদি আমি ধরি তাহলে বৈঠক, খেয়াল করেন এই যে বৈঠক এটাকে যদি ধরি, ব্যুৎপত্তি নাই, এটাও হিন্দি, হিন্দি ব্যাট থেকে আসছে, হিন্দি ব্যাট, হিন্দি ব্যাট থেকে আসছে, বুঝতে পারছেন? বর্জন, বর্জনকে যদি ধরি আসেন, বর্জন, বর্জন যেটা বলছেন বর্জনকে যদি ধরি, বর্জন হচ্ছে যে দেখেন ব্রিজ যোগ অন। এখন শব্দের শেষে অন থাকলে অন প্রত্যয় হবে বা অনট প্রত্যয় হবে, মূল ধাতুটা হচ্ছে ব্রিজ, এগুলো সন্ধি দিয়ে হয় না। দেখেন এখানে কিন্তু ধাতু চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু ধাতু চিহ্ন দেওয়া আছে। তো এই কারণে আপনারা ওই যে বললাম যে মানে অনেক সময় প্রত্যয়ের জিনিস বাট সন্ধি হিসেবে, অনেক সময় প্রত্যয়ের জিনিসটা বা প্রত্যয়ের থেকে শব্দগুলো সন্ধিতে পরীক্ষায় আসে। সেই ক্ষেত্রে এই জন্য সন্ধি অধ্যায়টা যেমন আপনাকে ভালো করে জানতে হবে, প্রত্যয় অধ্যায়টাও ভালো করে জানতে হবে। সন্ধি প্রত্যয় দুটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লিয়ার? বুঝতে পারছেন? সন্ধি অধ্যায়ে তো এগুলা দেওয়া ভাই। হ্যাঁ সন্ধি অধ্যায়ের অভিধান মানে সন্ধি অধ্যায়ের বিগত বছরের কোশ্চেনের মধ্যে এগুলা পাবেন, সন্ধি অধ্যায়ের বিগত বছরের কোশ্চেনের মধ্যে এগুলা পাবেন, কারণ এগুলো বিগত বছরের পরীক্ষায় সন্ধির মধ্যেই দেওয়া, বুঝতে পারছেন? বিগত বছরের মানে বইয়ের মধ্যে এই জিনিসগুলো সন্ধির মধ্যেই আসছে, দ্যাট ইজ ওয়াই সন্ধির মধ্যে এটা আপনার মানে মনে হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, আজকে আমরা নতুন টপিক না ধরি, আমরা ইনশাল্লাহ আহ বাংলা বানান, যদি আমাদের সিলেবাসে বাংলা বানান ছিল নেক্সট ক্লাসে, সরি যদি আমাদের সিলেবাসে বাংলা বানান ছিল, বাট আমি নেক্সট ক্লাসে হয়তো বাংলা বানান পড়াবো না। ওই তো আমি তো বললামই, প্রশ্নে বলে দিচ্ছি এগুলো সন্ধি বিচ্ছেদ করুন, এই যে ফাহাদ ভাই বলতেছে প্রশ্নে বলে দিচ্ছি এগুলো সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করুন এটা বলে দেয়, বাট অ্যাকচুয়ালি শব্দটা প্রত্যয়ের, আমি বললাম না এমন অনেক প্রত্যয়জাত শব্দ এটার বিচ্ছেদ সন্ধি হিসেবে পরীক্ষা আসতে পারে, আসতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে সোহেল ভাই একটা কথা বলছে, এই কথাটা আমার খুব ভালো লাগছে, যে সমাস, কারক, বানান, প্রকৃতি প্রত্যয় এই চারটা বই না আসা পর্যন্ত না পড়ালেই ভালো। আমিও সেটাই চিন্তা করছি, বই আসুক, বই আসার পরে আমি আপনাদেরকে সন্ধি, সন্ধি তো অলরেডি পড়াই ফেলছি, সমাস, কারক, প্রত্যয়, এই তিনটা আমি আপনাদেরকে বই আসলেই পড়াবো, এবং এটার সাথে বাংলা বানান এটাও রিলেটেড, বাংলা বানানটাও আমি আপনাদেরকে বই আসলেই পড়াবো, ঠিক আছে? তো তাহলে নেক্সট ক্লাসে রুলস অনুসারে তাহলে আমি আপনাদেরকে কি পড়াবো, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে কি পড়াবো, ওয়েট, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে কি পড়াবো,
নেক্সট ক্লাসে আমি আপনাদের পড়াবো, 1 মিনিট, উপসর্গ। রাইট, উপসর্গ নেক্সট ক্লাসে পড়াবো। সন্ধির পরে 8 নম্বর ক্লাসে ছিল উপসর্গ, আমরা উপসর্গ পড়বো। উপসর্গ পড়ার পরে উপসর্গের 2টা ক্লাস লাগবে, একটা হচ্ছে উপসর্গের আদ্যপান্ত সবকিছু, আর একটা হচ্ছে উপসর্গের বিশ্লেষণ। এই 2টা লাগবে, ওকে। তারপরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে পদ প্রকরণ। আমাদের বাংলা বানানটা আমরা আপাতত স্কিপ করবো, পদ প্রকরণ পড়বো। এরপর ইনশাল্লাহ এর মধ্যে চলে আসবে, বই চলে আসবে ইনশাল্লাহ। পদ প্রকরণ শেষ করতে করতে বই চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো তাহলে আজকের মতো এখানেই কি, বেস্ট অফ লাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, নাকি?